ড্রামার শুরুতেই আমাদের আরাজ নামের একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা অনাথ আশ্রমে ছিল। অনাথ আশ্রমে সে প্রোটেস্ট করতে শুরু করে। অনাথ আশ্রমে প্রোটেস্ট করার পর্যায়ে এমন ছিল যে কিছুক্ষণের মধ্যে আগুন লেগে যাবে। অনাথ আশ্রমের প্রধান তাকে এসে বলে, কি শুরু করেছো আরাজ, এইসব কি ঠিক? তখন সে বলে, আচ্ছা, আমি তো আপনাকে বলেছি, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে কাল আপনার অফিসে আগুন লাগবে। তখন সে বলে, চলো আমার অফিসে আসো। তারপর সে যখন তার অফিসে যায় তখন সে তাকে বলে যে আমাকে এখান থেকে অন্য একটি জায়গায় ট্রান্সফার করে দিতে হবে। সে তখন বলে, কেন তুমি ট্রান্সফার চাও? সে তখন কোনো কিছু না বলেই সে ট্রান্সফার চেয়ে এখান থেকে চলে আসে। এখানে আমরা জানতে পারি যে আরাজ একদম এমন লোক ছিল না। আসল ঘটনা হচ্ছে তাকে কেউ একজন চিঠি পাঠায়। তার ভাইকে যারা অ্যাডপ্ট করেছে তারা বটাম নামের একটি জায়গায় থাকে। তাই সে বটাম নামের ওই জায়গাটিতে যেতে চায়। পরদিন তাকে বটাম নামের জায়গার গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। আর অনাথ আশ্রম থেকে একটি লোক আসে তাকে নেওয়ার জন্য। তার জিনিসপত্র নিয়ে তারা ওই জায়গায় চলে যায়। অনাথ আশ্রমে যাওয়ার পর সে দেখতে পায় জায়গাটি সুন্দর ছিল। এখানে সে একটি মোবাইল ফোন খুঁজে পায়। আর সাথে একটি চিঠি লেখা ছিল, এই মোবাইল ফোনটি অন করে নিজের কাছে রাখতে কেউ একজন তাকে কল করবে। আর সে বুঝতে পারে যে এই কাজটি ওই বৃদ্ধ লোক করেছে, এখানে এসে রেখে দিয়ে গিয়েছে। সে বুঝতে পারে যে এখানে হয়তো কোনো না কোনো প্রবলেম রয়েছে। রাতের বেলায় সে ছাদে উঠে তার ভাইয়ের কথা মনে করতে থাকে। ছোটবেলায় তারা কত সুন্দর সময় কাটাতো, তার ভাই কতটা পছন্দ করতো কাককে। এইসব ভেবে তার অনেক বেশি কষ্ট লাগছিল তার ছোট ভাইয়ের জন্য। সিন কাট করে আমাদের একজন ধনীর দুলালকে দেখানো হয়, যে কিনা তার মায়ের সাথে সকাল সকাল ঝগড়ায় মেতেছিল। আসলে ঝগড়া না, তর্কাতর্কিতে। তার মা তাকে বারবার বলছিল যে এই কাকের টেটু তুই কেন করিয়েছিস, তোর বাবা দেখলে তোকে বকাঝকা করবে। সে বলে, বাবা আমাকে দেখেই কই, সে তো শুধু লাইলাকেই দেখে। লাইলা তার ছোট বোন ছিল। তার মা শাবনাম তাকে বলে, দেখ বাবা, তোর বাবা তোদের দুইজনকেই এক চোখেই দেখে সমান ভালোবাসে, কিন্তু ঘটনাক্রমে তুই তো ছেলে, তাই তোকে একটু শক্ত করে গড়ে তোলার চেষ্টা করছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি। এই কথা বলে মা শাবনাম তার হাজবেন্ডের সাথে অফিসের দিকে রওনা হয়। এদিকে আরাজ আজ স্কুলে প্রথম দিনের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদের লায়লা নামের একটি মেয়েকে দেখানো হয়। তারা দুজন মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বসে। দোষটা লায়লারই বেশি ছিল, কিন্তু লায়লা উল্টো তার উপর ধমক দেয়। কিন্তু সে বলে যে সে তো কোনো দোষ করেনি, নিজেই তো সাইকেল নিয়ে এসে ব্যথা দিয়েছে। তারপর আমরা দেখতে পাই লায়লার পায়ে অনেক বেশি ব্যথা ছিল। আরাজ তাকে বলে, আমার মনে হচ্ছে আমরা একই স্কুলে পড়ি, কেননা আমরা একসাথে যাই। তুমি সাইকেলের পেছনে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, না হয় দেরি হয়ে যাবে। অন্যদিকে আমাদের ডেনিস নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করত। তার মা তার ছোট বোনকে তাকে ধরিয়ে দিয়ে বলে, তুই আগে তোর ছোট বোনকে স্কুলে পৌঁছে দিবি, তারপর তুই স্কুলে যাবি। সে বলছিল, মা আমার দেরি হয়ে যাবে। মা তাকে অনেকগুলো কথা শোনায় যে সে তার সংসার চালায়, তাহলে তাকে তো এটা করতেই হবে। এদিকে এরিস আর লায়লা যখন স্কুলে আসে, তাও আবার একই সাইকেল দিয়ে, তার বান্ধবীরা মনে করতে থাকে হয়তো তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আরে না, তেমন কিছু নয়, আমি পায়ে ব্যথা পেয়েছিলাম তাই সে আমাকে নিয়ে এসেছে। এদিকে এরিসকে দেখানো হয়, সে যখন একটি রুমের ভিতর আসে তখন দেখতে পায় একটি ছেলেকে তিনজন ছেলে মিলে বুলি করছিল। ভিতরে যাওয়ার পর সে দেখতে পায় ডিমান নামের যে ছেলেটি ছিল, অনেক ধনী, সেই ছেলেটি মূলত তার বন্ধুদের নিয়ে এই ছেলেটিকে বুলি করছিল। আরাজ গিয়ে ইভানের হাত থেকে ছেলেটিকে রক্ষা করে। ছেলেটি তাকে অনেক ধন্যবাদ জানায় আর সাথে বলে, চলো তোমাকে ইউনিফর্ম কিনে দিই। তাকে ইউনিফর্ম কিনে দেয়। আরাজ যখন ক্লাসরুমে প্রবেশ করে, ইভান তখন বুঝতে পারে যে আরাজ তার ক্লাসমেট। এটা বুঝে তো তার অনেক বেশি রাগ হয়। তারপর আমরা দেখতে পাই সে বরফ নিয়ে লাইলাকে দেয়। এটা দেখে তো ইভানের অবস্থা খারাপ হয়ে যায়। সে বলে তার থেকে দূরত্ব বজায় রাখতে। তখন আরাজ বলে, আমি কি তাকে কোলে নিয়ে ঘুরছি? এমনটা তো নয়, আমি তাকে শুধু বরফ এনে দিয়েছি। এর জন্য এত বাড়াবাড়ি করা উচিত হচ্ছে না। তাদের ঝগড়া কিছুটা বড় হতে যাবে এর আগেই ক্লাসে স্যার প্রবেশ করেন। স্যার ক্লাসে আসার কিছুক্ষণ পর ডেনিস রুমে প্রবেশ করে আর সে সরাসরি ক্লাসরুমে বসে পড়ে। টিচার তাকে বলে যে তার সাহস এত বেশি কেন যে সে এইভাবে এসে বসে পড়লো। তখন সে টিচারকে বলে যে, সরি টিচার, আসলে আমার বাইকে হেল্প করতে গিয়ে আমার দেরি হয়েছে। টিচার তাকে বকাঝকা করলে আরাজ তার পক্ষ নিয়ে বলে, ক্ষমা কি সে তুর্কি ভাষায় চেয়েছে নাকি চীনা ভাষায়? তখন স্যার দুইজনকেই বাহিরে বের করে দেয়। ডেনিস আরাজকে বলে, আমার জন্য তোমার আজ এই অবস্থা, ক্লাসটাও ঠিকভাবে করতে পারেনি। তখন সে বলে, কিছুই হবে না, ক্লাস করতে পারিনি তো কি হয়েছে, ক্লাস করে নিব। ডেনিস তখন বলে, এই স্কুলে ধনির দুলালেরা পড়ে, আমি ধনির দুলাল নই। এই স্কুল যার, তার কাছেই আমার মা চাকরি করে, যার কারণে আমি এখানে লেখাপড়া করতে পারছি। অন্যদিকে স্কুল আজ একটি প্রোগ্রামের আয়োজন করেছে, যে প্রোগ্রামটি প্রতি বছরই হয়ে থাকে।
এই প্রোগ্রামটি শবনম অ্যারেঞ্জ করেছে যাতে ইভানকে ক্লাস লিডার বানানো যায়। এদিকে লায়লাকে দেখানো হয় যে কিনা আরাজের ফোন নিয়ে বলে, কোন গ্রহ থেকে এসেছো তুমি, এ তো আদিম যুগের ফোন ব্যবহার করছো। সে তখন বলে, যে কোনো গ্রহ থেকেই আসি, তোমাদের এই ইডিয়েট গ্রহ থেকে আসিনি, যেখানে শুধু টাকার রাজত্ব চলে। তারপর সে ওই ছেলেটির পাশে গিয়ে বসে যাকে সে কিছুক্ষণ আগেই সেভ করেছিল। সবাই তখন বলে যে ইভানই তো ক্যাপ্টেন হবে, কারণ তার বিরুদ্ধে তো কেউ দাঁড়ায় না, তাহলে কেউ কিভাবে জিততে পারে। তখন সে বলে, আচ্ছা, ইউভানের বিরুদ্ধে কেন কেউ দাঁড়ায় না? তখন ডেনিস বলে, কিভাবে দাঁড়াবে বলো, কারণ তার বাবা পুরো শহরের সবথেকে ধনী লোক, তাই কেউ সাহস করে না তাদের বিরুদ্ধে দাঁড়ানোর। তার উপর থেকে এখানে থাকা স্টুডেন্টদের ফ্যামিলি তাদের কোম্পানিতেই চাকরি করে। তাকে যখন মঞ্চে নিয়ে যাওয়া হয়, সবার উদ্দেশ্য করে বলা হয়, সবাই কি ইভানকে ভোট দেবে নাকি তার বিরুদ্ধে কেউ দাঁড়াবে? তখন আরাত চুপচাপ দাঁড়িয়ে যায়, কারণ ইভানের সাথে তার এমনিতেই ঝামেলা ছিল। সে মঞ্চে আসে, ইউভানকে বক্তব্য দেওয়ার কথা বলা হয় যে সে কেন এই নির্বাচনটি করতে চাচ্ছে বা কেন সবাই তাকে ভোট দিবে এইসব, কিন্তু সে কোনো কিছুই বলতে পারে না। আরাজ তখন আসে আর বলে বাহিরে খাবার রাখা হয়েছে, আর বাহিরের খাবারগুলো অনেক মজাদার, দেখেই মনে হচ্ছে যে সে খাবার দিয়ে সবাইকে কিনতে চাচ্ছে। তার এইসব কথা শুনে সবাই হাসতে শুরু করে। ইভান এখানে অপমানিত হচ্ছিল, কিন্তু আরাজের কথাগুলো আসলে অনেক সুন্দর ছিল, যার কারণে স্টুডেন্টরা হাসছিল। লায়লা পর্যন্ত হাততালি দিতে শুরু করে। বুঝতেই তো পারছেন যে লায়লা সহ সবাই তাকে পছন্দ করতে শুরু করেছে। ইউভানকে অপমান করার মাধ্যমে তাদের এই প্রোগ্রামটি শেষ করা হয়। স্কুল ছুটির পর ডেনিস আর ওই ছেলেটি আরাজকে তার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা বলে। তারপর তারা এসে দেখতে পায় আরাজ আসলে একটি অনাথ আশ্রমে থাকে। তাকে বলে যে, তুমি এখানে থাকো? সে বলে, হ্যাঁ, এখানে থাকতে কোনো প্রবলেম হয় না, কারণ আমাকে বাসা ভাড়া দিতে হয় না। ডেনিসের আর ওই ছেলেটির আরো আগ্রহ জাগে তার বিষয়ে জানার জন্য, কারণ সে কিছুটা অদ্ভুত ছিল। অন্যদিকে আমরা শাবনামকে দেখতে পাই যে কিনা তার মেয়েকে বকাঝকা করছিল, ড্রাইভার থাকা সত্ত্বেও কেন সে সাইকেল দিয়ে গেল আর তার অ্যাক্সিডেন্টটি হলো। তখনই এখানে ডেনিসের মা নুরায় চলে আসে। তখন সে জানতে পারে যে শাবনাম তার হাজবেন্ডকে একটি স্যুট পাঠাতে চায়। তখন সে বলে, আচ্ছা, আমাকে দিয়ে দিন, আমি নিয়ে যাব। অনেক বড় একটি ব্যাগ দেখে সে মনে করে তার জন্য উপহার রয়েছে। কিছুক্ষণের মধ্যেই শাবনাম তার ভুল ভাঙিয়ে দেয়, বলে এটা তার পুরাতন কাপড় যে কিনা তাকে দিয়েছে। এটা শুনে নুরায়ের ফেসে আমরা কিছুটা রাগ দেখতে পাই। সে অনেক বেশি রেগে যায়, কারণ এটা সে মেনে নিতে পারছিল না তাকে তাকে পুরাতন কাপড় দিয়েছে শাবনাম। এটা দেখে তার অনেক বেশি রাগ হয়। সিন চলে আসে আরাজের কাছে। অনাথ আশ্রমে যখন সে খাবার খাচ্ছিল, তখন একটি ছেলেকে সে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে, বা সে ওই বৃদ্ধ লোকটিকে খুঁজছে যে কিনা তাকে ওই দিন হেল্প করছিল। তখন সে তাকে বলে দেয় যে লোকটি একটি ক্যাফেতে বসে, ওই জায়গায় গেলে সে তাকে পেয়ে যাবে। সে তখন বলে, আচ্ছা, আসলে কিছু অজ্ঞাত লোক আমাকে বারবার কল করে আমার ভাইয়ের বিষয়ে বলছে, তারা নাকি আমার ভাইয়ের বিষয়ে জানে, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। অন্যদিকে নুরাইকে দেখানো হয় যে কিনা স্যুট নিয়ে অফিসে পৌঁছেছিল। অফিসে বসে সে বলে যে আপনার জন্য আপনার চাকর কাপড় নিয়ে এসেছে। এই কথা শুনে সে তাকে বলে যে এমন করে কেন বলছো? এখানে আমরা বুঝতে পারি তাদের মধ্যে একটি রিলেশন রয়েছে। তারপর সে ওই পুরাতন কাপড় চোপড় বের করে দেখায় আর বলে যে এগুলো আপনার ওয়াইফ আমাকে দিয়েছে। তখন সে বলে, সবচেয়ে সুন্দর ড্রেস আমি তোমাকে কিনে দিব, এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তারপর নুরাই বাসায় চলে যায়। ডেনিসকে গিয়ে বলে, আচ্ছা, তুমি যে আরাজ নামের ওই ছেলেটির পাশে আজ বসছিলে আর হেসে হেসে কথা বলছিলে, তাকে কি তুমি পছন্দ করো? সে কি তোমার বয়ফ্রেন্ড? এটা শোনার পর সে বলে, না, সে কলেজে নতুন এসেছে, সে শুধুই আমার ক্লাসমেট। তখন তার মা বলে, আমার তো তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি তাকে ভালোবাসতে শুরু করেছো। সে বলে, একদিনের পরিচয়ে? তার মায়ের উপর রেগে সে তার রুমে চলে যায়। অন্যদিকে আমাদের আরাজকে দেখানো হয়, যার বন্ধু তাকে বলে, ছেলেটির বিষয়ে আমি খোঁজ নিয়েছি, তুমি চলে যাও। সে এখান থেকে বের হওয়ার সময় সুরক্ষাকর্মী তাকে ধরে ফেলে। তাকে যখন প্রিন্সিপালের কাছে নিয়ে আসা হয়, তখন তাকে বলা হয় যে দেখো, তুমি ওই জায়গায় যা করেছো করেছো, এখানে তুমি কোনো উল্টাপাল্টা কাজ করবে না। আর উল্টাপাল্টা কাজ করলে কি হবে তুমি জানো না, তোমার ফোনটি এখানে রেখে চলে যাও। সে বারবার বলছিল ইম্পর্টেন্ট কল আসবে, কিন্তু স্যার না শুনে এখান থেকে চলে যায়। আরাজ বাহিরেই ছিল যাতে ফোনের শব্দ সে শুনতে পারে। সকালবেলায় যখন টিচার আসে, তখন তার কিছুটা নিজের উপর গিল্টি ফিল হয় যে সে যা করেছে ভুল করেছে। তখনই ফোন বাজতে শুরু করে আর সে ফোনটি রিসিভ করতে পারে না। অনেক চেষ্টা করে রিসিভ করার জন্য, কিন্তু রিসিভ করার আগেই ফোনটি কেটে যায়। সে এতটাই রেগে যায়, সবকিছু ভাঙচুর করতে শুরু করে। আমরা বুঝতে পারি যে কতটা প্যানিক ছিল তার ছোট ভাইয়ের জন্য সে। সে তার বন্ধুকে সবকিছু বলে, তার বন্ধু তাকে কিছুটা শান্ত করে বলে, এত চাপ নেওয়ার কিছুই নেই, সেইভাবে চাপ নিলে কোনো কিছু সমাধান হবে না। এদিকে নুরাইকে দেখানো হয় যে কিনা প্রেগনেন্ট ছিল। তার আমরা বুঝতে পারি তাদের মধ্যে অনেক গভীর সম্পর্ক রয়েছে। এদিকে শবনম তার হাজবেন্ডকে
একটি জায়গার কথা বলছিল। এই জায়গাটা কেনার জন্য সে অনেক চেষ্টা করছে। তখন তার হাসব্যান্ড বলে, "আমিও চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি তোমাকে দিয়ে দিব।" অন্যদিকে আমাদের ইভানকে দেখানো হয় যে কিনা বাস্কেটবল খেলছিল। তখনই এখানে তার গার্লফ্রেন্ড প্রবেশ করে। তার গার্লফ্রেন্ডের সাথেও তার সম্পর্ক আহামরি ভালো ছিল না। তাকেও সে মোটামুটি টর্চার টাইপেরই করত। তখনই এখানে আরাজ চলে আসে। বাস্কেটবল আরাজের দিকে গেলে মনে হয় যে আরাজ হয়তো ব্যথা পাবে, এটা ক্যাচ করতে পারবে না। কিন্তু এখানে আমরা দেখতে পাই আরাজ অনেক ভালো বাস্কেটবল খেলতে পারে। এখানে ইভানকে সে চ্যালেঞ্জ করে বসে। ইভান আরাজকে বলে যে যেকোনো বিনিময়ে আমি তোমাকে স্কুল থেকে বের করে দিব। তোমার এই স্কুলে পড়ার মতো ক্ষমতা নেই। তুমি জানো না আমার কতটুকু ক্ষমতা আছে, আমি কি কি করতে পারি। আরাজকে সে মারতে যাবে, তখন তার বন্ধুরা তাকে আটকায় আর বলে, দেখো এটা তোমার জন্য একদমই উচিত হবে না। তখন এখানে কোর্স চলে আসে। আর কোর্সও আরাজকে দেখে বুঝতে পারে যে সে অনেক ভালো বাস্কেট খেলে, তাই সে তাকেও তাদের টিমে নিয়ে নেয়। অন্যদিকে লায়লাকে দেখানো হয় যে কিনা তার ওয়ালেট পেয়ে যায় আর জানতে পারে যে সে বটম অনাথ আশ্রমে থাকে। অন্যদিকে আমরা ওই বৃদ্ধ লোকটিকে দেখতে পাই যাকে আরাজ খুঁজে বের করেছিল। তাকে সে তার ভাই সম্পর্কে বা এই যে বিষয়গুলো ঘটে যাচ্ছে এই সম্পর্কে তথ্য চাচ্ছিল। সে তথ্য না দিয়ে দৌড়াতে শুরু করে। যেহেতু সে একবার কল মিস করেছে তাই সে এটা মিস করতে চাচ্ছিল না, দৌড়াতে শুরু করে। তখন ওই বৃদ্ধ লোকটি একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। তখন আমরা আরাজকেও দেখতে পাই, সেও ওই গাড়ির নিচে পড়ে যায়। আরাজ গাড়িটি দেখে বলে, এটা তো অনেক পুরাতন মডেলের একটি গাড়ি। সাথে সে বলে যে এই গাড়িটা কিছুক্ষণের মধ্যে এই প্রবলেম দেখা দিতে পারে। তখন লোকটি ইন্টারেস্ট নিয়ে তাকে ড্রাইভ করতে যায়। সে যখন ড্রাইভ করছিল তখন বলছিল যে এই প্রবলেম হবে, এখনই গাড়ি থেমে যাবে। আর ঠিক এমনটাই হয়। তারপর সে গাড়িটি ঠিক করে দেয়। এটা দেখে তো ইভানের বাবা তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। এদিকে লেলা এনজয় করছিল ইভানের গার্লফ্রেন্ডের সাথে। ইভানের গার্লফ্রেন্ড তখন তাকে বলে যে আরাজ আসার পর কেন জানি না ইভান আমার সাথে আরো খারাপ ব্যবহার করছে। লায়লা তখন বলে, এটা তোমার ভুল ধারণা, ইভান সবসময় এমন। ইভানের গার্লফ্রেন্ড তখন লায়লাকে বলে, তুমি কি আরাজকে পছন্দ করো? সে তখন বলে, এটা কি বলছো, আমি তাকে পছন্দ করতে যাবো কেন? কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে সে আসলেই আরাজকে পছন্দ করে। এদিকে নুরায় এসে অফিসে বসেছিল। সে এসে জিজ্ঞাসা করে, তুমি ও টাইমে অফিসে কি করছো? তোমাকে না বলেছি অফিসে না আসার জন্য। সে তখন বলে, এই অফিস তো আমার ছেলের, তাই না? তাহলে তো আমি আসতে পারি। সে বলে, কোন ধরনের ছেলে, কে ছেলে? তখন সে জানায় যে আমি প্রেগনেন্সি টেস্ট করেছি, আমি মা হতে যাচ্ছি, কিছুদিন পর তোমাকে একটি ছেলে উপহার দেব। তখনই আমরা দেখতে পাই শাবনাম অফিসে আসছে। এটা শুনে নুরাই নিচে লুকিয়ে পড়ে। তখন সে নুরাইকে বারবার বলে, এখান থেকে চলে যাও, শাবনাম যদি দেখতে পায় তাহলে অনেক বড় ঝামেলা হতে পারে। সে যেতে না চাইলে তখন সে নুরাইকে বলে, আচ্ছা আমরা একসাথে আজ লাঞ্চ করব, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। সিন চলে আসে আরাজের কাছে, যে কিনা তার বন্ধুর সাথে দেখা করতে আসে। তার বন্ধু তাকে তার দাদার গাড়ি দেখায়। তখন আরাজ বলে, গাড়িটা অনেক সুন্দর আর অনেক আগের। সে বলে, হ্যাঁ দাদা আগে ইউজ করতো, এখন যেহেতু দাদা নেই এই গাড়িটা কেউ ইউজ করে না, আর গাড়িটা এখন পুরাতন, জং ধরে গিয়েছে, অকেজো একটা জিনিস। তখন আরাজ বলে, এটা একদমই এই গাড়ির সব পার্টগুলো অরিজিনাল, এই গাড়ির কোনো কিছুই চেঞ্জ করা হয়নি, তুমি এটাকে বাগাড়ি কিভাবে বলতে পারো? তখনই তার কাছে একটি কল আসে আর তাকে একটি ঠিকানা দেওয়া হয়। বলা হয় এই ঠিকানায় সময়ের আগে পৌঁছানোর জন্য। তখন সে বলে, আচ্ছা আমি পৌঁছচ্ছি, প্লিজ আমাকে আর ধোঁকা দিও না, আমাকে আমার ভাইয়ের সাথে দেখা করতে দাও, আমি আমার ভাইকে দেখার জন্য একদম পাগল হয়ে যাচ্ছি। ওই পাশ থেকে তাকে এটাই বলা হয়, খুব তাড়াতাড়ি তুমি তোমার ভাইকে দেখতে পারবে, একটু ধৈর্য ধরো। তখন সে ওই লোকেশনটি তার বন্ধুদের দেখায়। তখন তারা বলে যে এই লোকেশনটি আমরা চিনি কিন্তু এখানের কোনো বাস পাওয়া যায় না। সে তখন আরো হতাশ হয়ে যায় আর তার বন্ধুর দাদার ওই গাড়িটির দিকে তাকায়। তারপর তারা সিদ্ধান্ত নেয় এই গাড়ি নিয়েই তারা ওই জায়গায় পৌঁছাবে। ওই জায়গায় তারা পৌঁছেও যায়। বাসাটা ছিল একদম সুনসান, বাসায় কেউ ছিল না। বাসায় পৌঁছানোর পর সে একটি লকেট খুঁজে পায়। লকেটটি দেখে তার মনে পড়ে যায় ছোটবেলার কথা। সেম লকেট তার বাবা তাদের দুই ভাইকে কিনে দিয়েছিল। তার ভাই আর সে সবসময় এই লকেটটি পরে থাকতো। যেদিন তার বাবা ওই লকেটটি কিনে দিয়েছিল ওই দিনই কার অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। আর সেও কোমায় চলে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে জানতে পারে যে তার ছোট ভাইকে কেউ অ্যাডাপ্ট করে নিয়েছে। এরপর থেকে সে আর তার ছোট ভাইকে দেখতে পারেনি। সে সিদ্ধান্ত নেয় এখন বাসায় চলে যাবে। সে অনেক উদাস ছিল, তার ভাইকে সে এখনো দেখতে পায়নি। সামনে আসার পর তাদেরকে পুলিশ আটকায়। যেহেতু তারা টিনেজার ছিল, তাদের কাছে কোনো লাইসেন্স ছিল না, তাই পুলিশ তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে যাওয়ার পর আমরা দেখতে পাই অনেক নামি দামি একজন লোক আসে। আসলে আমরা জানতে পারি যে
তাদের সাথে যে ছেলেটি ছিল আরাজের বন্ধুর বাবা হচ্ছে এখানের মন্ত্রী। তাই সে তাকে অনেক বকাঝকা করে। তখন সে তাকে বলে যে, "তুমি আর মা কেউই তো আমাকে পছন্দ করো না। সবাই তো সবার মতো জীবন বেছে নিয়েছো। তাহলে এইসব কেন বলছো?" এদিকে আমরা ইভানের ফ্যামিলিকে দেখতে পাই, যে কিনা আরাজ নিয়েই কথা বলছিল। লায়লা আরাজ সম্পর্কে অনেক ভালো, ভালো কথা বলে। তবে শাবনাম তেমন একটি সায় দেয় না। সে ইভানকেই সায় দিচ্ছিল। তখন লায়লা তার বিষয়ে তাকে খুলে বলে। এইসব বলার পর তখন ইভানের বাবা বুঝতে পারে যে আরাজ আসলে ওই ছেলেটি, যে কিনা তার কার দিকে অনেক কিছু বলেছিল। তখন আরাজের বাবাও তার প্রশংসায় মেতে ওঠে, বলে, "ছেলেটি আসলেই অনেক ভালো। তার সাথে আজ আমার দেখা হয়েছিল। আমার গাড়িটি দেখে সে অনেক প্রশংসা করেছে। আর তার এত ট্যালেন্ট যে সে গাড়িটি দেখেই বুঝে ফেলে যে গাড়ির কি প্রবলেম রয়েছে।" এতে আমরা ইভানকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি রেগে যায়। তার বাবা টেবিলের সাথে তার মাথা লাগায়, আর তাকে দেখে মনে হচ্ছিল সে এখনই তাকে মেরে দিবে। শাবনাম তখন তাকে শান্ত করে। ইভান এখান থেকে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি এই ফ্যামিলিতে তো অবশ্যই কোনো রহস্য রয়েছে পুরাতন ইভানের সাথে। তখন বাবা অনেক রেগে যায়, আর মা এসে বলে যে, "তুমি কি এই পুরনো ঘটনাকে আবার দৌড়াতে চাচ্ছ? তুমি কি ভুলে গেছো যে কি হয়েছিল অতীতে? এই অতীতের ঘটনা প্লিজ আবার টেনে নিয়ে এসো না।" এখানে আমরা লায়লাকে দেখতে পাই, যে কিনা ইভানের কাছে যায়। ইভান লায়লাকে দেখে দরজা বন্ধ করে দেয়। তখন লায়লা এসে তার পুরনো ক্ষত দেখতে থাকে। এখানে মনে হচ্ছিল আসলেই কোনো ঘটনা রয়েছে। এদিকে পুলিশ স্টেশন থেকে তাদেরকে নিয়ে আসা হয়। অন্যদিকে আমাদের লায়লাকে দেখানো হয়, যে কিনা আরাজের জন্য অপেক্ষা করছিল। আরাজ আসার পর সে তাকে বলে যে, "তোমাকে কিছু বলার ছিল।" সে তখন বলে, "ইভান জানলে তো অনেক বেশি রাগ করবে যে তুমি আমার সাথে দেখা করতে এসেছো।" তখন সে তাকে ওয়ালেটটি ফেরত দেয় আর বলে যে, "এটা তোমার অনেক প্রয়োজনীয় জিনিস, তাই তোমাকে ফেরত দিতে এত রাতে এলাম।" সে তখন বলে, "ও আচ্ছা, ইভান দেখলে তো প্রবলেম হবে, তুমি এখান থেকে চলে যাও।" সে বলে, "ইভান আমাকে কিছুই করবে না, তুমি চিন্তা করো না, আমাকে কফি কোনদিন খাওয়াবে এটা বলো।" একথা বলে সেখান থেকে চলে যায়। তখনই আননোন নাম্বার থেকে তার কাছে একটি টেক্সট আসে। তাকে বলা হয়, "এই অপরিচিত লোকের সাথে তুমি কখনোই খারাপ ব্যবহার করবে না, না হয় তুমি তোমার বাইকে কখনোই খুঁজে পাবে না। এই লকেটটি তোমার কাছে রাখতে পারো।" অন্যদিকে আমাদের পার্টির সিন দেখানো হয়। এই পার্টিটি ছিল হোটেল উদ্বোধনের। ইভানের বাবা আজ একটি হোটেল উদ্বোধন করবে, তাই এই গ্র্যান্ড পার্টিটি রেখেছিল। অন্যদিকে ইভানকে দেখানো হয়, যে কিনা এই হোটেলেরই একটি রুমে জুয়া প্লাস বিভিন্ন অবৈধ জিনিসের পার্টি শুরু করে দিয়েছিল। আর সে নকল রাজা হিসেবে এখানে রাজত্ব করছিল। তখনই এখানে আমরা আরাজকেও দেখতে পাই, যে কিনা ওয়েটারের কাজ করছিল। ওয়েটারের কাজ করতে দেখে তাকে অনেক শাবাশি দেয় ইভানের বাবা, কারণ সে চাচ্ছিল তার ছেলেও এতটা দায়িত্বশীল হোক, কিন্তু তো সে এতটা দায়িত্বশীল নয়। আরাজ যখন রুমের ভিতর ড্রিঙ্ক নিয়ে যায়, তখন ইভান তাকে দেখতে পায়, আর ইভান তাকে দেখে অপমান করতে শুরু করে। তার বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করে। আরাজ এখান থেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা যেতে দিচ্ছিল না। তখন আরাজ বলে, "তুমি তো একটা লুজার, বাবার টাকা দিয়ে রাজত্ব খুলে বসেছো। এইসব রাজত্ব আমার কখনো চাই না।" ইভান বলে, "আমার সাথে যতক্ষণ পর্যন্ত মারামারি না করছো, তোমাকে এখান থেকে যেতে দিব না।" ইভানের বাবা এসে সবাইকে এখান থেকে তাড়িয়ে দেয়, আর তার ছেলেকে অপমান করে বলতে শুরু করে, "কি শুরু করেছো তুমি এইসব? আরাজ কত মেহনতি এটা তুমি দেখো।" তারপর তাকে একটি থাপ্পড় দিয়ে বলে যে, "এখানে সিন ক্রিয়েট না করে তোমার ভালো ড্রেস আপ পরে তুমি বাহিরে চলে আসো পার্টিতে। আমি চাই না পার্টিতে আজ কোনো প্রবলেম হোক।" সে আজ না কথা বলে এখান থেকে চলে যায়। অন্যদিকে নুরাইকে দেখানো হয়, যে কিনা ইভানের বাবার সাথে কথা বলতে আসে। সে তখন তাকে বলে, "আমার ছেলের সম্পর্কে কি ভাবলে? আমার বাচ্চা সম্পর্কে তুমি কি সিদ্ধান্ত নিলে?" তখন সে বুঝতে পারে এখানে কেউ শুনতে পারছে তাদের কথা, তাই সে এখানে কথা অ্যাভয়েড করে এখান থেকে চলে যায়।